যে তোমার ফার্মে যদি যত প্রোডাকশন হবে এই প্রোডাকশনটাকে যখন আমরা প্রাইস মাল্টিপ্লাই করে একটা ইকোনমিক টার্মে নিয়ে যাব টাকার অঙ্কে, তখন আমরা বলবো এটাকে টোটাল রেভিনিউ। আদারওয়াইজ এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। সেটা ফার্মের সব ধরনের, শুধুমাত্র রাইস না, করো তুমি তোমার ফার্মে সব, যদি একটা আইটেম করো তাহলে একটা আইটেমকে আমরা প্রাইস দিয়ে গুণ দিব। যদি মোর দেন ওয়ান আইটেম, ফর এক্সাম্পল রাইস, জুট, মোর দেন ওয়ান প্রোডাক্ট যদি আমরা প্রডিউস করি, রাইস, জুট, হুইট, কেউ পোল্ট্রি করলো, তাহলে সবকটাকে আমরা সবকটার প্রোডাক্টকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন করব, তখন হবে আমরা ওই পার্টিকুলার ফার্মের টোটাল রেভিনিউ। তো আমরা ন্যাশনাল ইনকাম কি, কনসেপ্টস গুলা কি কি ন্যাশনাল ইনকাম করতে যে আমাদের, তারপর মেজারমেন্ট এবং ডিফিকাল্টিস গুলাকে আমরা কি কি ডিফিকাল্টিস ফেস করি ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করতে গিয়ে, কাউন্ট করতে গিয়ে। তো প্রথমে এই যে কনসেপ্ট গুলো আমরা পড়বো, জিডিপি, জিএনপি, তারপর হচ্ছে এনএনপি, এনআই, ন্যাশনাল ইনকাম। প্রথমে যেটা জিডিপি এবং জিএনপি যেটা আমরা বলবো, সেটা হচ্ছে জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা যদি জিডিপি জিএনপি তে আগে যাই, তারপর আবার এগুলাতে আসি। তোমরা কি এখন জিডিপি জিএনপি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আমরা প্রথমে আসি জিডিপি কি, তারপর জিএনপি কি। জিডিপির পুরো ইলাবোরেশন হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে দেখো আমরা দুইটার পার্থক্যটা দেখবো, তাহলে দুইটা ডেফিনেশনটা ক্লিয়ার হবে। GDP both reflect the national output and income of an economy. The main difference is that GNP, gross national product, takes into account the income receipts from abroad. অর্থাৎ বিদেশে যে ইনকামটা হচ্ছে সেটা এখানে জিএনপি তে কাউন্ট হবে, কিন্তু জিডিপি তে আউটপুট বা ন্যাশনাল ইনকাম প্রডিউসড ইন এ পার্টিকুলার কান্ট্রি, আমার দেশে যেটা প্রডিউসড হচ্ছে সেটা। ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে, তাহলে জিএনপিটা হচ্ছে জিডিপি প্লাস net property income from abroad. This net income from abroad includes the dividends, interest and profit. And dividends কি? ডিভিডেন্ডস মানে লভ্যাংশ, মানে তুমি যদি শেয়ার হোল্ডার হও তুমি একটা লাভের একটা অংশ পাবা। ডিভিডেন্ডস শেয়ার হোল্ডার যেটা পায় এটাকে বলে। ম্যাম জিডিপি আর একবার বাংলায় বলবেন? অবশ্যই বলতেছি, আমি আবার বলবো, এটা অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করব জিডিপি জিএনপিটা। তো আমরা প্রথমে যেটা আসি যে জিডিপিটা হচ্ছে দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, এবং জিএনআই সেটা আমরা পড়বো আবার ন্যাশনাল ইনকাম যেটা। তো ডোমেস্টিক প্রোডাক্ট যেটা ভ্যালু অফ ন্যাশনাল আউটপুট, ঠিক আছে, ন্যাশনাল আউটপুট প্রডিউসড ইন এ কান্ট্রি, একটা দেশের অভ্যন্তরে যে আউটপুট গুলো প্রডিউসড হয় ওইটার ভ্যালু। ঠিক আছে, আর ইনক্লুডস ইনকাম অফ ফরেন মাল্টিনেশনালস, এটা মানে হচ্ছে যে আমার দেশে অন্যান্য বিদেশি কোম্পানিগুলোও কিন্তু কাজ করে না, ওরা তাদের ইনকামটা ওইখানে অ্যাড হচ্ছে, যারা প্রডিউস করছে বিভিন্ন কোম্পানি। কিন্তু জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা, সেটাও দেশের একটা ন্যাশনাল ভ্যালু অফ ন্যাশনাল আউটপুট, কিন্তু এখানে কি দেখো জিএনপি ইকুয়াল টু জিডিপি, জিডিপিতে যে ভ্যালুটা হচ্ছে সেটা প্লাস হচ্ছে নেট প্রপার্টি ইনকাম ফ্রম অ্যাব্রোড, আমার দেশের অনেক কোম্পানি বাইরে কাজ করছে তাই না, তাদের ইনকামটা যারা পাচ্ছে দেশে ওইটাও কিন্তু অ্যাড হচ্ছে। নেট প্রপার্টি ইনকাম ফ্রম অ্যাব্রোড এক্সক্লুডস ইনকাম earned by multinational when profit is sent back to the other country. অর্থাৎ আমার বিদেশের লোকজন যখন আমার দেশে কাজ করছে, তখন মাল্টিনেশনাল কোম্পানিগুলা তখন যদি তাদের প্রফিটটা তাদের দেশে কি চলে যায়, সেক্ষেত্রে যদি তাদের দেশে যদি ইনকামটা পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে ওটা বাদ যাবে কিন্তু।
কিন্তু আমার দেশের লোকজন যে বাইরে কাজ করছে তাদের ইনকামটা আবার এখানে অ্যাড হবে। ম্যাম রেমিটেন্স। হ্যাঁ, রেমিটেন্স, তারপর আরো কোম্পানিগুলো কাজ করে না, প্রফিট আর্ন করে থাকে, জি ম্যাম। ওগুলা ইনক্লুড হবে। কিন্তু আমার দেশে যারা কাজ করছে কিন্তু তারা ইনকামটা পাঠিয়ে দিচ্ছে তাদের দেশে, তাদেরটা কিন্তু ইনক্লুড হবে না, এক্সক্লুড হয়ে যাবে। কিন্তু জিডিপিতে কি হবে, সবই ইনক্লুড হচ্ছে। কিন্তু দেখো ওই যে আমাদের দেশে যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো কাজ করছে সেটা কিন্তু জিডিপিতে আসতেছে, কিন্তু জিএনপিতে কিন্তু আসতেছে না। জিএনপিতে আসতেছে শুধুমাত্র আমার দেশের যে ইনকাম গুলা। এবং ম্যাম জিডিপি তে তাহলে আমাদের দেশে যেসব ফরেন অর্গানাইজেশন গুলো করে কাজ করে, তাহলে তারা যদি দেশেও টাকা পাঠায় ওই টাকাও কি জিডিপি এর মধ্যে কাউন্ট করা হবে? হ্যাঁ হ্যাঁ, জিডিপিতে কাউন্ট করা হয়, যে কারণে জিডিপির ফিগারটা বেশি থাকে। অর্থাৎ আমার দেশে যে টোটাল যে উৎপাদন হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, টোটাল প্রোডাকশন এখানে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, থেকে তারা যে প্রফিট আর্ন করে তারা বাইরে পাঠাচ্ছে ওটাও কাউন্ট হচ্ছে এখানে। যে কারণে অর্থাৎ একটা দেশের অর্থনীতিতে কতটুকু উৎপাদন হচ্ছে টোটাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা হচ্ছে জিডিপি। কিন্তু জিএনপি মেজার দিয়ে আসলে বেশি। ম্যাম বাট প্রফিটটা তো তারা হ্যাঁ, প্রফিটটা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার ওই যে বাদ যায়, গ্রস ন্যাশনাল প্রোডাক্টে বাদ যাচ্ছে, কিন্তু জিডিপিতে কাউন্ট হচ্ছে, জিডিপিতে পুরোটাই কাউন্ট হচ্ছে আর কি। ম্যাম জিডিপিতে একটা দেশের এরিয়ার ভিতরে মানে সবগুলো যা হচ্ছে সবই কাউন্ট হবে। ম্যাম ব্যয় যে খরচটা হয়, যেমন আমরা যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানাইলাম, তাইলে এই যে 30,000 কোটি টাকা এটাও জিডিপিতে কাউন্ট হবে না? এক্সকিউজ মি, এক মিনিট, ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, সরি। আমরা জিডিপি এবং জিএনপি ডেফিনেশন পড়ছিলাম। আমরা বলছি জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এ কান্ট্রি, ন্যাশনাল, দেশের টোটাল আউটপুট যে প্রডিউস হবে পার্টিকুলার কান্ট্রিতে, সেটা হচ্ছে জিডিপি। এবং জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে জিডিপি প্লাস প্রপার্টি ইনকাম ফ্রম অ্যাব্রোড, অর্থাৎ বিদেশ থেকে যে ইনকাম আমরা এখানে অ্যাড করছি। তো এখন আমি একটা এক্সাম্পল দিই, তারা আরো ক্লিয়ার হবে। প্রশ্ন না করে তুমি এক্সাম্পলটা দেখো। ফর এক্সাম্পল, ইফ এ জাপানিজ মাল্টিনেশনাল প্রডিউসেস কার্স ইন দ্য ইউকে, অর্থাৎ একটা জাপানিজ কোম্পানি ইউকে তে যদি সে প্রডিউস করে, দিস প্রোডাকশন উইল বি কাউন্টেড টুয়ার্ডস দ্য ইউকে জিডিপি। ম্যাডাম বুঝিনি, আরেকবার বলেন। কোম্পানি প্রডিউস করছে ইউকে তে, কিন্তু এই প্রোডাকশনটা কাউন্ট হবে কোথায়? ইউকে তে কাউন্ট হবে, কারণ সেটা এর ভিতরে হচ্ছে মাল্টিনেশনাল যে প্রোডিউসারটা, কিন্তু কোম্পানিটা হচ্ছে কি জাপানিজ মাল্টিনেশনাল প্রোডিউসার্স। However, if the Japanese firm sends, for example, এখানে বলছে 50 pound million in the profits back to the shareholders in Japan, then the outflow of profit is subtracted from GNP. কিন্তু যখনই আমরা জিএনপি মেজার করব, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা, সেটা থেকে কিন্তু আমরা বাদ দিচ্ছি প্রফিট ব্যাক টু দ্য শেয়ার হোল্ডার্স ইন জাপান, যেটা জাপানে পাঠিয়ে দিচ্ছি, সেটা আমরা জিএনপি থেকে বাদ দিচ্ছি, কিন্তু জিডিপি থেকে বাদ দিচ্ছি না। কিন্তু দেখো জিডিপি থেকে কাউন্ট হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম। তখন ন্যাশনালস ডোন্ট বেনিফিট ফ্রম দিস প্রফিট হুইচ ইজ সেন্ড ব্যাক টু। কিন্তু ম্যাম জিএনপি ইজিক্যাল টু জিডিপি এর সাথে তো ওটা যোগ থাকে, তাহলে এখানে বাদ দিচ্ছি। এখানে জাস্ট বাদ দিচ্ছি, আমরা যখন আরো মেজার গুলা পড়বো তখন আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, ইফ এ ইউকে ফার্ম মেক্স এ প্রফিট ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানিজ লোকেটেড abroad, then this profit, if this profit is returned to UK nationals, then this net income from overseas assets will be added to UK GNP. But UK যে কোম্পানিগুলো যে বাইরে কাজ করে তাদের প্রফিটটা কিন্তু আবার জিএনপি তে অ্যাড হচ্ছে। কিন্তু আমাদের দেশের যে মোট কথা জিডিপি ইজ গ্রেটার, জিডিপি তে বেশি ইউজ হচ্ছে, জিএনপি তে কম, অর্থাৎ কম পরিমাণ যে প্রোডাকশনটা চলে যাচ্ছে সেটা কিন্তু বাদ দেওয়া হচ্ছে। আরো গ্রেটার এক্সাম্পলে যাই, দেখো, if a country has similar inflows and outflows of income from assets, then GNP and GDP will be very similar. অর্থাৎ এখানে অর্থাৎ আমার বাইরের দেশ থেকে যতটুকু ইনকাম আসছে এবং আমার দেশ থেকে যতটুকু ইনকাম যাচ্ছে, সেটা যদি প্রায় ইকুয়াল হয়ে যায়, তখন জিএনপি এন্ড জিডিপি কি হবে?
প্রায় সমান হয়ে যাবে। আমরা যেটা বলছি যে if a country has many multinationals who repatriate income from local production, then GNP will be lower than GDP. অর্থাৎ দেশে যদি মাল্টিনেশনাল কোম্পানিগুলো অনেক বেশি পায় এবং যারা ইনকাম নিয়ে যাচ্ছে অন্য দেশে, তখন জিএনপি অবশ্যই কমে যাবে, কারণ যেহেতু আমি বাদ দিচ্ছি। কিন্তু জিডিপিতে কাউন্ট হচ্ছে, সুতরাং জিডিপি উইল বি গ্রেটার দ্যান জিএনপি। আমরা যেটা বললাম, আমরা এখন মূল কনসেপ্ট গুলাতে আসি, যে আমরা এতক্ষণ দেখলাম জিডিপি জিএনপির মেইন পার্থক্যটা। আমরা যে আসল যে কনসেপ্ট আমরা আজকে ক্লাস শুরু করেছিলাম সেটাতে আসি, যে কি কি আছে জিএনপি, জিডিপি এবং ন্যাশনাল ইনকাম। আমাদের চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যাশনাল ইনকাম পর্যন্ত যাব, আমরা কিভাবে ন্যাশনাল ইনকামটা কাউন্ট করব বা কিভাবে এটাকে মেজার করব এবং ডিফিকাল্টিস গুলা কি। ন্যাশনাল তোমরা খাওয়া দাওয়ার আয়োজনকে ইসে দুপুরে করতেছো? প্লিজ মিউট তোমরা করো অফিস- তোমাদের এটা মিউট করো সবাই। National income may be defined as the aggregate factor income, that is earning of labor and property which arises from the current production of goods and services by the nation's economy. National income কি অর্থাৎ সবার ইনকাম যেটা সেটা আসবে। এগ্রিগেট ফ্যাক্টর আমরা জানি যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন সব প্রত্যেকটা হাউস হোল্ড প্রতি যখন ইনকামটা অ্যাড হবে তখন এটা হয়ে যাবে ন্যাশনাল ইনকাম। আমরা যদি আরো দেখি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমরা যেটা বললাম জিডিপি, এখন জিএনপিটা কি, তাহলে জিএনপি is defined as the market value of all final goods and services produced in a year. It is a measure of the current output of economic activity in the country. অর্থাৎ মার্কেট ভ্যালু বোঝাচ্ছে এখানে জিএনপি সমস্ত ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, সেটাকে বোঝাচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ইট ইজ এ মেজার অফ দ্য কারেন্ট আউটপুট। জিডিপি এবং জিএনপি যেটা আমরা বলি না কেন, প্রত্যেকটা কিন্তু একটা ইয়ারে, অর্থাৎ একটা ইয়ারে একটা দেশে কতটুকু উৎপাদন হচ্ছে সেটার মার্কেট ভ্যালুটা হচ্ছে জিএনপি। আমরা বললাম যে দুটার পার্থক্য কি, আমরা প্রথমে দেখলাম। Two things must be considered in regard to GNP. It measures the market value of the annual output. In other words, it is a monetary measure. There is no other way of adding up the different source of goods and services produced in a year except with their money prices. অর্থাৎ আমি যদি মনিটারি টার্মে না নিয়ে যাই তাহলে আমি কিন্তু সামেশন করতে পারবো না। ফর এক্সাম্পল, আমি 1 কেজি হুইট প্লাস 1 কেজি জুট, এটাকে কিভাবে আমি সামেশন করব? সো আমাকে এটাকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমাকে রেভিনিউতে নিতে হবে এবং তখন আমরা অ্যাড করব প্রত্যেকটা পার্টিকুলার প্রোডাক্টে, এবং তখন আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ ফার্মের, এবং টোটাল রেভিনিউ থেকে আমরা কস্ট বাদ দিয়ে ইনকাম, এভাবে প্রত্যেকটা ফার্মের ইনকাম আসবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের স্যালারি সবকিছু মিলে যখন আসবে তখন আমাদের জিএনপিটা আসবে। ফর ক্যালকুলেটিং দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট accurately, all goods and services produced in any given year must be counted once but not more than once. For example, আমি এখানে টোটাল প্রোডাকশনটাকে আমরা ডাবল কাউন্টিং হতে পারে, যে ফার্ম লেভেলে যখন ফার্মাররা প্রডিউস করছে তখন একবার কাউন্টিং, তখন আবার এই প্রোডাক্টে যখন মার্কেটে হচ্ছে তখন যদি আবার কাউন্টিং হয়, আবার যখন কনজিউমার নিচ্ছে প্রসেসিং এর মাধ্যমে তখন যদি আবার কাউন্টিং হয়, তাহলে কি হবে? ডাবল, মোর দ্যান ওয়ান হয়ে যাবে কাউন্টিংটা। সো আমাদেরকে একবারে এটাকে হিসাবটা করতে হবে আমাদের টোটাল যে প্রোডাকশনে। এখন আমরা আসি যে নেট ন্যাশনাল প্রোডাক্টটা কি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ইট মিনস দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আফটার প্রোভাইডিং ফর ডেপ্রিসিয়েশন। এখানে ডেপ্রিসিয়েশন বলতে বোঝাচ্ছে যে আমি একটা যদি মেশিনারি ইউজ করি 1 বছরে, আমি একটা গাড়ি ইউজ করি 1 বছরে, ওটার ভ্যালুটা কি কমে যায়, তো ওই ভ্যালুটা বাদ দিতে হবে, যে 1 ইয়ার শেষে তার ভ্যালুটা বাদ দিতে হবে ওই গুডস বা মেশিনসের, তখন এখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিই তখন আসবে আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন আমরা এতক্ষণ দেখলাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা এখন আসছি আমাদের ন্যাশনাল ইনকামে, যে আমরা কিভাবে ন্যাশনাল ইনকামটা পেতে পারি। ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট মিনস দ্য সাম অফ অল ইনকামস earned by resource suppliers for their consumption of land, labor, capital and entrepreneurial ability which go into the year's net production. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সকল of all incomes earned by resource suppliers, ম্যাডাম একটু স্লো পড়ান। সকল যে যারা যে ফ্যাক্টর গুলা কাজ করছে প্রোডাকশনে, তাদের যে তারা যে ইনকামটা আর্ন করছে সেটার যে সামেশনটা, সেটা ন্যাশনাল ইনকাম একটা ফ্যাক্টর কস্ট আমরা
বলছি, অর্থাৎ আমরা ল্যান্ড ইউজ করছি, তারপর লেবার, ল্যান্ড থেকে ল্যান্ডের রিমিউনারেশনটা আমরা জানি যে রেন্ট দিতে হয়, ম্যাম স্যালারি। ইনকাম আর কস্ট কি এক? নো, ইনকাম আর কস্ট এক হবে কেন? এটা বলা হচ্ছে অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে আমি যখন ফ্যাক্টরের দিক দিয়ে চিন্তা করব তখন আমরা বলছি যে এটা তুমি যখন লেবারটাকে হায়ার করছো তোমার জন্য সেটা কস্ট, কিন্তু লেবার যখন তার স্যালারিটা পাচ্ছে তার জন্য কি সেটা ইনকাম। ইনকাম এখানে হচ্ছে আমরা বলছি যে ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ আমি যখন ফ্যাক্টর গুলার রিমিউনারেশনটাকে সাম করব তখন আমরা ন্যাশনাল ইনকামটা পেতে পারি। দেখো এখানে বলা হচ্ছে সাম অফ অল ইনকামস আর্নড বাই রিসোর্স সাপ্লায়ার্স ফর দেয়ার কনজাম্পশন অফ ল্যান্ড। সবাইকে মিউট করতে বলো প্লিজ। Going to the year's net production. National income at factor cost equal to net national product minus indirect taxes plus subsidies. অর্থাৎ আমার যে ন্যাশনাল ইনকামটা হবে বা প্রোডাক্ট ন্যাশনাল প্রোডাক্ট হবে সেখান থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্স গুলা বাদ দিয়ে দিব এবং সাবসিডিজ গুলা। ইনডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স মানে কি, আমরা যে ইনকাম থেকে সরাসরি ট্যাক্স দিয়ে থাকি, আমরা কিন্তু ইনডাইরেক্টলি ট্যাক্স দিয়ে থাকি। আমরা একটা প্রোডাক্ট কিনছি তাই না, ওটার মধ্যে কিন্তু ট্যাক্স অ্যাড করা, কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছি। আর সাবসিডিজটা আমরা জানি যে কাউকে ভর্তুকি, যেটা গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দিয়ে থাকে, যে যদি ফর এক্সাম্পল যদি রাইসের প্রাইস 50 টাকা পার কিলো হয় হয়তো বা মার্কেটে আসবে 40 টাকা, তুমি পাচ্ছ 10 টাকা সাবসিডি। তুমি মনে করছো যে প্রাইস কম, কিন্তু না, প্রাইসটা ঠিকই আছে, ওটা গভর্নমেন্ট তোমাকে দিয়ে দিচ্ছে। সো এখানে হচ্ছে সাবসিডিজ, তো সাবসিডিজটা অ্যাড হবে কিন্তু ট্যাক্সটা কি বাদ যাবে নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে, তখন আমরা পাবো ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর। সাবসিডিটা আরেকবার বলেন তো। সাবসিডিটা তোমরা বিভিন্ন সময় দেখো না যে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট এত দামে চাল বিক্রি করছে মার্কেটে, এত দামে ধান কিনে নিচ্ছে, কিন্তু মার্কেটে ফর এক্সাম্পল ধানের প্রাইস হচ্ছে 500 টাকা পার 400 কিলো, কিন্তু দেখা যাচ্ছে যে কৃষকের অনেক লস হচ্ছে, এই জন্য গভর্নমেন্ট কিনবে কত টাকা দিয়ে? 600 টাকা দিয়ে। 100 টাকা মার্কেট প্রাইস কিন্তু 600, তাহলে ওই যে 100 টাকা কি দিল গভর্নমেন্ট, ভর্তুকি দিল ফার্মারকে। একইভাবে আমরা কনজিউমারের কথা যদি চিন্তা করি, যে চালের দাম যখন অনেক বেশি বেড়ে যায়, পেঁয়াজের দাম আমরা দেখি কত হয়ে গেছিল 300, মোর দেন 300, তখন ওই যে খোলা বাজারে বিক্রি করলো কত 100 টাকারও কম করে, তখন এটা কি সাবসিডি দিল। আসলে পেঁয়াজের দামটা পেঁয়াজ কিন্তু কিনে নিল গভর্নমেন্ট দোকানদারের কাছ থেকে বেশি, কিন্তু তোমাকে দিল কম প্রাইসে, সেটা হচ্ছে সাবসিডিজ। যখন তোমাকে কম প্রাইসে পাচ্ছ কিন্তু এই টাকাটা দিচ্ছে সরকার, ভর্তুকি বলে এটাকে। এখানে পার্সোনাল ইনকামটা কি? ম্যাম আগের স্লাইডে ডিপ্রিসিয়েশন বলছেন, যেটা একটু আরেকবার বলেন। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমি বললাম যে 1 বছরে যদি আমরা কোনো জিনিস ইউজ করি সেটা থেকে যে অবক্ষয়, মানে অবক্ষয় বলে এটাকে, অবচয় হয়, আমাদের যে লসটা হয় সেটার প্রাইসটা যদি বাদ দেই সেটা হবে ডেপ্রিসিয়েশন। আসলে অনেক ডিটেইলসে জেলে হয়তো তোমরা একটু বলেন। ডেপ্রিসিয়েশনটা আমরা বললাম যে একটা গাড়ি যদি কিনি, ফর এক্সাম্পল এটার লাইফ টাইম হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্সে তাহলে এটার যদি 10 লাখ টাকা মূল্য হয় তাহলে 1 বছরে কি হলো 1 লাখ টাকার মতো তার ভ্যালু কমে গেল, তাই না? যেহেতু এটা 10 লাখ দিয়ে আমি কিনলাম। ইনডিরেক্ট ট্যাক্স, কোনটা? ইনডিরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বললাম যে ডাইরেক্ট ট্যাক্স মানে সরাসরি আমি ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের উপর। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আমরা বিভিন্ন কমোডিটি কিনছি কিন্তু আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি, আমরা কিন্তু বুঝতে পারতেছি না, তাই না? ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছি। ফর এক্সাম্পল একটা কলম কিনলাম, ওটা তো ট্যাক্স আছে। একটা যে কোনো জিনিসই আমরা কিনি প্রত্যেকটাতেই কিন্তু ট্যাক্স আছে, কম আর বেশি। আমরা মোবাইলে কথা বলছি সেটাও কিন্তু ট্যাক্স আছে। ম্যাম এটা কি তাহলে যে কলমের যে 5 টাকা দাম, ওই 5 টাকার ভিতরেই মানে ইনক্লুড করা? হ্যাঁ, ইনক্লুড করা ট্যাক্সটা ইনডাইরেক্টলি আমরা দিচ্ছি। আমরা দিচ্ছি সবকিছুতেই, কাপড়, ক্লথ। তুমি যদি কোনো মার্কেটে হয়তো ক্লিয়ারলি বলা থাকে যে দিস আর দা পার্সেন্টেজ অফ ভ্যাট, কোনো মার্কেটে আমরা সম্পূর্ণ কর সহ লেখা থাকে, তো অনেক লেখা থাকে। ফর এক্সাম্পল যদি আমরা আড়ং শপে যাই বা বাটাতে যাই যে দিস পার্সেন্টেজ ইজ ট্যাক্স, আড়ং স্পেসিফিক্যালি বলা থাকে যে এত পার্সেন্ট ভ্যাট ইনক্লুড করা আছে। Personal income কি? Personal income is the sum of all incomes actually received by all individuals of households
ডিউরিং এ গিভেন ইয়ার। অর্থাৎ একটা বছরে মানুষের একজন ব্যক্তি যে ইনকামটা আর্ন করবে সেটা হচ্ছে তার পার্সোনাল ইনকাম। All incomes actually received by all individuals of households during a given year. এক বছরে হাউসহোল্ডস এর যে ব্যক্তিরা যে ইনকামটা আর্ন করবে, ফর এক্সাম্পল তোমার ইনকাম, তুমি এখন ইনকাম করছো না, তুমি স্টুডেন্ট, তোমার আব্বুর ইনকাম আছে, তোমার আম্মু যদি জব করে থাকে তার ইনকাম, ওই যে তাদের যে ইনকামটা সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম। এন্ড পার্সোনাল ইনকামটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? ন্যাশনাল ইনকাম মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস মাইনাস কর্পোরেট ইনকাম ট্যাক্সেস মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিটস প্লাস হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। এখন আমরা দেখি যে ন্যাশনাল ইনকাম কি। ম্যাডাম কর্পোরেট ইনকাম ট্যাক্স আমরা এখন আসতেছি, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তো ন্যাশনাল ইনকামটা কি সেটা আমরা অলরেডি জানলাম। তো এটা থেকে আমরা বাদ দিচ্ছি সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস, অর্থাৎ তোমার যে সোশ্যাল সিকিউরিটি সেটার জন্য কিন্তু তুমি ট্যাক্স দিচ্ছ কোনো না কোনো ভাবে, তাই না? ওই যে তুমি ট্যাক্স দিচ্ছ, ওই ট্যাক্স থেকে কিন্তু সরকার সোশ্যাল সিকিউরিটি দিচ্ছে তোমাকে। ফর এক্সাম্পল পুলিশ রাখতেছে রাস্তায় রাস্তায়, তাদেরকে ট্রাফিক সিগন্যাল এগুলো দিচ্ছে। এখন হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স। কর্পোরেট ইনকাম ট্যাক্সটা কি? যে তুমি যদি একটা কম্বাইনলি যখন কোনো একটা বিজনেস করে থাকো সেটাকে বলে কর্পোরেশন বা কর্পোরেট, ওখানে যে ইনকামটা হয় ওখান থেকে ট্যাক্স দিচ্ছ, ওটা তোমার বাদ যাবে, কর্পোরেট ইনকাম ট্যাক্স। মাইনাস হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, অর্থাৎ তুমি যদি একটা ফার্মে বিজনেস করে থাকো, তোমার ফার্মের যে ইনকাম হলো সেটা তোমার ইনকাম, বাট তোমাকে এগুলো বাদ দিতে হবে। আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে তুমি যে প্রফিটটা এখনো ডিস্ট্রিবিউট করো নাই। ফর এক্সাম্পল তুমি আর কোম্পানিতে তোমার শেয়ার হোল্ডার আছে 10 জন, তাদেরকে তোমার প্রফিট দিতে হবে। তোমার লেবার আছে কিছু পার্মানেন্ট, তোমার ম্যানেজার আছে, তাকে বেতন দিতে হবে। দিস আর দ্য আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তো তোমাকে ওই প্রফিট গুলা বাদ দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনাল ইনকাম থেকে, তারপর হচ্ছে ট্রান্সফার পেমেন্ট অ্যাড হবে। ট্রান্সফার পেমেন্ট কি দেখো, ট্রান্সফার পেমেন্টস আর ওল্ড এজ পেনশনস, অর্থাৎ কি বয়স্কদের যে পেনশন দেওয়া হয়ে থাকে, আনএমপ্লয়মেন্ট ডোজ, বেকার ভাতা, রিলিফ পেমেন্টস, কিছু রিলিফ দেওয়া হয়ে থাকে, জানোই রিলিফ কার্ড দেওয়া হয়ে থাকে, যে চাল দিবে, কিছু টাকা দিবে, ক্যাশ, ওগুলা অ্যাড হবে। তারপর হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট অফ দ্য পাবলিক ডেট, কিছু সরকার থেকে কিছু ইন্টারেস্ট পাওয়া হয়ে থাকে বিভিন্ন ডেটের উপর। তো এইগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্টস। তো এগুলো ন্যাশনাল ইনকাম থেকে যখন সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস, তারপর কর্পোরেট ইনকাম ট্যাক্স, আনডিস্ট্রিবিউটেড প্রফিট এগুলো বাদ দিয়ে ট্রান্সফার করা হবে, কর্পোরেট ইনকাম ট্যাক্সটা আরেকবার বলেন তো। তখন হবে পার্সোনাল ইনকাম। তো কর্পোরেট ইনকাম ট্যাক্স আমি অলরেডি বলেছি যে কর্পোরেট ইনকাম ট্যাক্সটা হচ্ছে যখন আমরা একসাথে গ্রুপে কাজ করি একটা কোম্পানিতে, তখন সবার ইনকাম থেকে আমরা ট্যাক্স দিই, একটা সামগ্রিক ট্যাক্স দেওয়া হয় থাকে ইনকামের উপর কোম্পানির পক্ষ থেকে, ওটাকে বলা হয় কর্পোরেট ইনকাম ট্যাক্স। কোম্পানি দিবেই, তারপর তোমার পার্সোনাল ইনকামের উপরেও কিন্তু ট্যাক্স আসবে। ম্যাডাম, পার্সোনাল ইনকামের ক্ষেত্রে যে ন্যাশনাল ইনকাম থেকে বাদ দেওয়া হলো, এই ন্যাশনাল ইনকাম কি ওই ব্যক্তি সারা জীবনের আয় নাকি সারা জীবনের আয় হবে না? এখানে হচ্ছে সমস্ত ইন্ডিভিজুয়ালের একসাথে বুঝছি। এখানে পার্সোনাল ইনকাম ফর অল ইন্ডিভিজুয়ালস আমরা এখানে সাম করছি, ঠিক আছে? এক ইন্ডিভিজুয়ালের হয় সেক্ষেত্রে আমাকে ভাগ দিতে হবে পার ক্যাপিটা, টোটাল যে পার্সোনাল ইনকাম সেটাকে নাম্বার অফ পপুলেশন দিয়ে যখন আমি ভাগ দিব তখন হবে কি পার ক্যাপিটা ইনকাম ফর অফ এ গিভেন ইয়ার। আমরা সেটাতেও আসবো। ম্যাডাম, এখানে পার্সোনাল ইনকাম বলতে কি একটা দেশের সকল মানুষের ইনকাম বলতে বোঝা হচ্ছে না একজন ব্যক্তির ক্ষেত্রে? তুমি যদি ডিফাইন করো যে পার্সোনাল ইনকাম ফর একজন ব্যক্তি, তাহলে এখানে লিখবা যে পার্সোনাল ইনকাম ইজ দা ইনকাম অফ ইন্ডিভিজুয়ালস, তাই না? আর এখানে আমরা বুঝাচ্ছি যে সকল ইন্ডিভিজুয়ালের একসাথে, is the sum of all incomes actually received by all individuals of households in a given year. একটা ইয়ারে সকল ইন্ডিভিজুয়ালের, কিন্তু এখানে আসলে ব্যক্তিগত ইনকাম বলতে এখানে সমস্ত ব্যক্তিরই বোঝাচ্ছে, কিন্তু তুমি যদি ইন্ডিভিজুয়ালি ডিফাইন করো ওইভাবেও লিখতে পারবা যে পার্সোনাল ইনকাম ইজ দ্য ইনকাম অফ এনি ইন্ডিভিজুয়ালস, তাই না, ডিউরিং এ গিভেন ইয়ার। আবার তখন এটা হয়ে যায় পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ, অর্থাৎ মাথা পিছু আয়। আমরা সেটাতেও আসবো। অর্থাৎ ডিসপোজেবল ইনকামটা কি, এখন আমরা আসি। আমরা এতক্ষণ কিন্তু বললাম গ্রস ডোমেস্টিক, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তারপর কি বললাম নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেখান থেকে আমরা আসলাম ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম থেকে আমরা আসলাম পার্সোনাল ইনকাম, পার্সোনাল ইনকাম থেকে এখন আসছি আমরা কি ডিসপোজেবল ইনকাম। এই যে এখানে যদি আমরা একজন ব্যক্তির কথা চিন্তা করি, দেখো
বা সবার চিন্তা করি যে সবার ক্ষেত্রে ডিসপোজেবল ইনকামটা কি? সেক্ষেত্রে দেখো আফটারে এখানে ইন্ডিভিজুয়াল এবং সামেশন মানে ইন্ডিভিজুয়াল বলতে গেলে তোমার আমার ইন্ডিভিজুয়ালি আর সামেশন হচ্ছে ন্যাশনাল পুরাটা, পুরা জাতির যে ইনকাম সেটা। এখন আমরা দেখি যে ডিসপোজেবল ইনকামটা কি? ডিসপোজেবল কথাটার মানে হচ্ছে যে ব্যয়যোগ্য আয়। অর্থাৎ যেটাকে তুমি ব্যয় করতে পারবা। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। Disposable. After a good part of personal income is paid to the government in the form of personal taxes like income tax, personal property tax, etc. What remains of personal income is called disposable income. আমরা কিন্তু ন্যাশনাল ইনকাম থেকে অনেক কিছু বাদ দেওয়ার পরে আসছে পার্সোনাল ইনকাম। তো পার্সোনাল ইনকামে থেকেও আবার তুমি যে স্যালারিটা পাচ্ছ বা তোমার যে ইনকামটা হচ্ছে ইনকাম থেকে ওইটা থেকেও কিন্তু ট্যাক্স যাচ্ছে, তাই না? ডিরেক্টলি কিন্তু ট্যাক্স দিচ্ছ তোমরা যে এত পার্সেন্ট ইনকাম হলে ৩ লাখ টাকার উপরে যদি ইনকাম হয় তোমাকে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। তাহলে তাহলে তোমার বাদ যাচ্ছে কি ইনকাম ট্যাক্স। তোমার যদি আরো প্রপার্টি থাকে, ফর এক্সাম্পল তোমার জমি থাকে অনেক বেশি, তোমার কি বলে ফ্ল্যাট অনেক বেশি যখন থাকে তখন তোমাদের কি আরো বেশি আরো ট্যাক্স দিতে হবে, প্রপার্টি ট্যাক্স যেটা বলা হয়। তো ওইটাও দিলাম। তো সবকিছু বাদ দেওয়ার পরে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি ডিসপোজেবল ইনকাম। তো ডিসপোজেবল ইনকামটা আমি বুঝাতে পারছি। আমার পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্সেস, অল কাইন্ড অফ পার্সোনাল ট্যাক্স, সেটা ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স হতে পারে, ল্যান্ড ট্যাক্স হতে পারে, ল্যান্ড মানে প্রপার্টি, অল আদার ইনক্লুডিং ট্যাক্স যখন বাদ দিবা তখনই সেটা। তার মানে আমাদের যেটা সঞ্চয় থাকতেছে সেইটা। নো, সঞ্চয় না। সঞ্চয় তো তোমার ব্যাপার। তুমি সঞ্চয় করবা না খাবা, সেটা হচ্ছে তোমার ব্যাপার। কিন্তু কনজাম্পশন প্লাস সেভিং, অর্থাৎ তুমি কনজিউমও করতে পারো, সেভিংসও করতে পারো। কনজাম্পশনের মধ্যে আবার ভাগ থাকবে যে তুমি কি ধরনের কনজাম্পশন। কনজাম্পশন বলতেই যে খাওয়া কিন্তু তা না, তাই না? তুমি একটা ল্যাপটপ কিনছো, সেটা তুমি সার্ভিস ইউজ করছো, এটাও কনজিউম হচ্ছে, এক ধরনের সার্ভিসে কনজাম্পশন। তুমি একটা ফার্নিচার কিনলা, তুমি একটা গাড়ি কিনলা, তাই না? তো এখন দেখি আমরা যে ইনভেস্টমেন্ট কনজাম্পশনে এক্সপেন্ডিচার, সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে এবং ডিরেক্ট কনজাম্পশনের ক্ষেত্রে হতে পারে। তো ডিসপোজেবল ইনকামটা হচ্ছে কনজাম্পশন প্লাস কি সেভিংস। তো আমরা এখন ইনকাম
such as agriculture, mining, manufacturing, small enterprises, commerce, transport, communication, and other services. These are the major factors, major and plus crop আছে, fisheries, livestock, forestry, সবকিছু আসবে এখানে। মাইনিং, ম্যানুফ্যাকচারিং আমরা জানি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলা, স্মল এন্টারপ্রাইজেস এখানে ছোট ছোট কিছু ব্যবসা এন্টারপ্রাইজ গুলো আসবে। কমার্স আমরা জানি যে আমাদের ব্যবসা বাণিজ্য যে আমাদের টিচিং প্রফেশন, ডক্টর, আউটপুটটা সেটাকে যখন আমরা ভ্যালুতে কনভার্ট করব তখন এটা প্রোডাকশন সাইড বা আউটপুট সাইড। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। সেকেন্ড দেখো ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন সাইড, অর্থাৎ এখানে দেখলাম কিন্তু আউটপুটের দিক থেকে যে টোটাল প্রোডাকশন কত হচ্ছে আমার দেশে বিভিন্ন ফার্ম থেকে, বিভিন্ন সার্ভিস থেকে। তো এগুলা হচ্ছে যে আমার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমি যে লেবার নিলাম, আমি প্রোডাকশন হলো ওইটা থেকে আমি রেন্ট দিব। আমি বললাম যে আমার এখানে যারা চাকরি করছে তাদেরকে স্যালারি দিব। আফটার ইট সেভাবে যদি আমরা হিসাব করি সেটাও ন্যাশনাল ইনকাম পেতে পারি মার্কেট। তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। এখানে হচ্ছে যে এক বছরে আমাদের যে ইনকামটা, আমি যদি ইনকাম সাইডে না যাই, অর্থাৎ ইন্ডিভিজুয়ালরা যারা কনজিউম বা এক্সপেন্ডিচার করে থাকে গুডস এবং সার্ভিসের উপরে এক বছরে, তো সেটা ইনকাম যে স্পেন্ড করে কনজিউমার গুডসের উপর অথবা ইনভেস্টমেন্ট গুডসের উপর, সেটা হবে, সেটার যদি আমি সাম করি সেটা সেক্ষেত্রেও আমি পেতে পারি যে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে। বাংলাটা কি আসলে? ব্যয়, ব্যয়, খরচ, কস্ট যেমন খরচ, এক্সপেন্ডিচার মানে ব্যয়, এক্সপেন্ডিচার। These methods arrive at national income by adding up all the expenditure made on goods and services during a year. Income can be spent either on consumer goods or investment goods. Therefore, we can get national income by summing up all expenditure and investment expenditure, consumption expenditure made up by all individuals as well as the government of a country during a year. অর্থাৎ গভর্নমেন্টও কিন্তু এক্সপেন্ডিচার করে থাকে আমাদের পক্ষে, রোড করে থাকে, কনস্ট্রাকশন করে থাকে, তো এগুলো হচ্ছে এক্সপেন্ডিচার। তো এগুলো যখন সাম আপ করব তখন কিন্তু আমরা ন্যাশনাল ইনকামটা পেতে পারি। তো আসলে এখানে যেহেতু আমরা বিভিন্ন মেথডে পাই, ব্যয় থেকে ইনকামে যাচ্ছে কিভাবে বুঝতেই পারি না। হ্যাঁ, এক্সপেন্ডিচার মানে ব্যয় বললেন না, তাহলে এখান থেকে হ্যাঁ ইনকাম হয়ে যাচ্ছে। আমরা বললাম না এটা এক্সপেন্ডিচার মেথড ইনকামটা পাচ্ছি, অর্থাৎ তোমার যে ইনকামটা সেটা তুমি ব্যয় করছো, ওই সকল ইন্ডিভিজুয়ালের থেকে আমি সাম করে বুঝতে পারলাম যে আমার ইনকাম আছে। কিছু লিমিটেশনস তো অবশ্যই আছে প্রত্যেকটা মেথডেরই, বুঝো নাই যে এক এক ধরনের লিমিটেশনস গুলো থাকবে। তো সেগুলো আমি যদি সেভিং করি, সেভিংসটা এখানে অ্যাড হচ্ছে না, সেভিংসটা হয়তো বা অন্যভাবে অ্যাড হয়ে যাবে। যখন সেভিংসটাও তুমি যদি তোমার বাসার মধ্যে রেখে দাও তাহলে তো এটা কাউন্ট হবে না। আমি যেটা বললাম যে সেভিংসটাকে মোবিলাইজ করতে হবে, তাই না? তুমি যদি ব্যাংকে সেভিংসটা রাখো, ওই ব্যাংক কিন্তু কি করছে, ইনভেস্ট করছে না, তারা অন্য কাউকে ইনভেস্টমেন্ট কাজে লাগাচ্ছে, তখন এটা ঠিকই ন্যাশনাল ইনকামে চলে আসবে। বুঝতে পারছো আমার কথাটা? ম্যাডাম প্রফিট সেভিংসটা তোমার যে কোথাও মোবিলাইজ না করো তাহলে সেটা কিন্তু কোথাও আসবে না, তখন এটা কি হবে, মানে ক্যালকুলেশনই আসবে না, সেটা আনইউজড। হয়তো দেশের ইনকাম আরো বেশি হতে পারতো, তখন বোঝা যাবে যে সেটা কম, তুমি রেখে দিচ্ছ সেটা।
তো এগুলো হচ্ছে আমাদের মেথড, তিনটা মেথড আমরা বললাম। প্রফিট আর ইনকাম ন্যাশনাল ইনকাম, কেউ কি কথা বলছো প্লিজ? ম্যাডাম, প্রফিট আর ইনকাম কি একই? তোমার কি মনে হয়? ম্যাডাম, আমি মানে ভাবতেছি যে কোনো বিজনেসম্যান যখন প্রফিট করে তখন মানে যে ইনকামে যে লাভ করে, মানে ব্যবসা করে যে লাভ করে, সেটা যদি এখন লেবার বা বিভিন্ন এন্টারপ্রেনার ক্ষেত্রে ব্যয় করে, তখন মানে হিসাবটা কেমন একটা হয়ে গেল, মানে এটা একটু বুঝতে পারছি না। প্রফিটটা কি? বললাম যে লাভ একটা, তাই না? তুমি যখন এটা বিজনেস করছো তখন এটা প্রফিট। প্রফিটটা ইনকাম না, প্রফিটটার মধ্যে থেকেও তুমি কি হবে, অনেক কিছু দিতে হবে তোমাকে। আমরা যেটা বললাম যে ইনকামটা কখন আসে, তোমাকে ওই যে আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা সবার কাছে ডিস্ট্রিবিউট করতে হবে, তখন তোমার ইনকামটা আসবে। আচ্ছা, ম্যাম প্রফিট আর ডিভিডেন্ড আদারওয়াইজ এটা ইনকাম। তুমি যখন তোমার ফার্মে চিন্তা করবা যে আমার ফার্মের টোটাল ইনকাম ওইটাই, টোটাল প্রফিটটা যদি তুমি ইন জেনারেল সেন্সে চিন্তা করো যে এটাই তোমার ফার্মের ইনকাম, এটাই প্রফিট, কিন্তু তুমি যদি পার্সোনাল ইনকামের কথাবার্তা বলো তখন কিন্তু এটা ইনকাম আর প্রফিটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। তুমি প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করতে হবে সবার মাঝে, তারপর তোমার কাছে যেটা থাকবে ট্যাক্স ফ্যাক্স দিয়ে সেটা হবে তোমার ইনকাম। তো আমরা এখন আসি যে এগুলার কি ডিফিকাল্টিস গুলা কি কি আমরা মেজার করতে যে কি কি ডিফিকাল্টিস ফেস করে থাকে আমাদের দেশে। আমরা জানি যে আমাদের দেশের এখনো অনেক মানুষই 100% মানুষ কিন্তু শিক্ষিত না, লিটারেট না, সো তাদের অনেক কিছুই কিন্তু কাউন্ট হিসাব করে রাখে না, তাই না? আমরা যারা চাকরি করি হয়তো তারা জানি যে মান্থলি কত টাকা পাচ্ছি বা আমার কতটুকু ব্যয় হচ্ছে, আমি হিসাব করছি যে আমার এত থেকে এত টাকা ব্যয় করছি, এখানে আমি সেভিংস করছি, ব্যাংকে আমি ওখানে সেভিংস করলাম বা ওখানে ইনভেস্ট করলাম। কিন্তু অনেকেই যারা একটু শিক্ষিত না বা তাদের ইনকামটা ইরেগুলার, ফর এক্সাম্পল ফার্মারের ক্ষেত্রে অনেকেই বলতে পারবে সুন্দর করে, অনেকেই বলতে পারবে না যে তার ওই সিজনে কত টাকা তার আর্ন হলো তার জমি থেকে, তাই না? তার কত টাকা কস্ট হলো, সে হয়তো জাস্ট যে কতজন লেবার নিল ওইটাই শুধু মনে রাখে, কিন্তু সে যে একটা শ্রম দিল, সারাদিন ধরে খাটলো 8 ঘন্টা 10 ঘন্টা, ওইটারও কিন্তু একটা ভ্যালুয়েশন আছে ইকোনমিক সেন্সে। তুমি যদি অন্যের ফার্মে 8 ঘন্টা কাজ করতে তুমি কত টাকা পাইবে, তার মানে কি ওইটারও একটা কস্ট আছে, তোমাকে ধরতে হবে। সেটা আমরা বললাম যে অপরচুনিটি কস্ট বেসিসে ধরতে হবে, যে আমি যদি অন্যের ফার্মে কাজ করতাম আমি কিন্তু এত টাকা পেতাম, তাহলে ওই কস্টটা কিন্তু ধরেই না আমরা, ভ্যালুয়েশন নাই। তো এই জিনিসগুলো হচ্ছে মেজারমেন্ট। কিন্তু বাইরের দেশগুলোতে যাও, তারা কিন্তু ওই কষ্টটাও ধরবে যে আমি কতটুকু কাজ করলাম আমার ফার্মে 2 ঘন্টা, তাহলে এটার কস্টটা কি ওটা তোমাকে ধরতে হবে ইকোনমিক সেন্সে। সেটাই হচ্ছে ট্রু কস্ট অ্যানালাইসিস। এখন আমার প্রথম প্রবলেমটা কি দেখো, দ্য ফার্স্ট প্রবলেম রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ নন মনিটাইজড ট্রানজাকশনস। আমি যেটা বললাম যে আমি আমার ফার্মে কাজ করছি কিন্তু সেটা ধরছি না, কারণ কি আমি টাকা নিচ্ছি না, নন মনিটাইজড, আমি টাকা পাচ্ছি না। ফর এক্সাম্পল সার্ভিসেস অফ হাউস ওয়াইফস টু দ্য মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিজ। একজন বাড়ির একজন মহিলা সে কতক্ষণ সার্ভিস দেয়, 12 আওয়ার্স, 10 আওয়ার্স, 8 আওয়ার্স, কেউ 6 আওয়ার্স, সারাদিন সে সার্ভিস দিচ্ছে, কিন্তু সেটা কি নন মনিটাইজড, কিন্তু সেটা একটা সার্ভিস। তুমি যদি একজন কাজের লোক রাখতা তোমার বাসায় 10 ঘন্টা কাজ করতো, তাকে কিন্তু তোমাকে স্যালারি দিতে হতো, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু কাউন্ট হচ্ছে না। আমি যে কাজ করছি সারাদিন শ্রম দিচ্ছি আমার চিলড্রেনের পিছনে, আমার ফ্যামিলির পিছনে, কিন্তু সেটা কোনো কাউন্টিং হচ্ছে না। ফার্ম আউটপুট কনজিউমড এট হোম, অর্থাৎ আমার ফার্মে আমি আউটপুট প্রডিউস করছি, আমার ফার্মে আমি ভেজিটেবল প্রোডাকশন করছি, আমার ফার্মে আমি মিল্ক প্রডিউস করছি, সেটা আমি খাচ্ছি, কিন্তু সেটা আমি বাইরে থেকে কিনলে আমার টাকা লাগতো, কিন্তু সেটা আমি কাউন্ট করছি না। তার মানে কি এখানেও কিন্তু একটা থেকে যাচ্ছে যে আমার ইনকামের পোর্শনটা। ট্রিটমেন্ট অফ গভর্নমেন্ট ইন দ্য ন্যাশনাল ইনকাম, ট্রিটমেন্ট অফ গভর্নমেন্ট বিভিন্নভাবে ট্রিট করে থাকে। দেখো এটাও ফর এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অফ দ্য গভর্নমেন্ট লাইক জাস্টিস, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিফেন্স আর কনসার্ন। এগুলোও কিন্তু ডিফিকাল্টিস, যে গভর্নমেন্ট আমাদের জন্য যে ফাংশনগুলো করে থাকে, যে বিচার কার্যগুলো করে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, আমার একজন এলাকায় কমিশনার আছে তাকে স্যালারি দিচ্ছে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করছে, এগুলোও অনেক সময় অ্যাড হয় না। ডিফেন্স আর কনসার্ন, the treatment of income arising out of the activities of foreign firms in a country, should their income from a part of national income in which they are located, or should it belong to the nation? এটাও একটা অনেক সময় কনফিউজিং হয় যে আমাদের দেশে যে যারা কাজ করে, ফর এক্সাম্পল অনেক বিদেশি লোক আমার দেশে কাজ করে, তাদের ইনকামটা কি আমাদের দেশে অ্যাড করা উচিত নাকি তারা কিন্তু এখানে ব্যয় করে থাকে, শুধু যে তারা ইনকাম সবটা পাঠিয়ে দেয় তা কিন্তু না। তাহলে এখানে অ্যাড হবে নাকি তাদের দেশে যাবে? তো এই জিনিসগুলো সাধারণত কনফিউজিং হয়ে যায়, ডিফিকাল্টিস হয় অনেক সময় ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক ফার্মের ক্ষেত্রে, যারা ফরেন ফার্মস গুলো এখানে কাজ করে থাকে।
তো এগুলো হচ্ছে ডিফিকাল্টিস আমরা যেটা দেখলাম, এবং প্রথম থেকে আমরা যদি দেখি যে কনসেপ্ট গুলা কি ছিল, এবং এই চ্যাপ্টারে যে টোটাল যে অনেক সময় প্রশ্ন থাকে এইভাবে যে ন্যাশনাল ইনকাম কি, বা ন্যাশনাল ইনকাম আমরা কতভাবে, হাউ ক্যান উই মেজার ন্যাশনাল ইনকাম, এবং হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ অফ ন্যাশনাল ইনকাম পার্টিকুলারলি ফর বাংলাদেশ। যখন বাংলাদেশের কথা বলে থাকে তখন শুধু আমরা লিখবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আমরা জানি, যে মানুষজন হিসাব রাখতে পারে না, বা আমরা যেটা বললাম কয়েকটা, যে হাউস ওয়াইফের ইনকামটা হয় না, যে নিজে যে কাজ করে সেটা ইনকাম করে না, বা আমরা যে গভর্নমেন্ট সার্ভিস গুলো পাই সেক্ষেত্রে অনেক সময় কাউন্ট হয় না, ফরেন ন্যাশনাল যারা কাজ করে। এবং মেথড গুলো আমরা এক্সপ্লেন করবো, যে এক্সপেন্ডিচার মেথড কি, তারপর আউটপুট মেথড কি, তারপর একটা কি বললাম আমরা, এক্সপেন্ডিচার, আউটপুট এবং ইনকাম মেথডের মাধ্যমে কিভাবে ন্যাশনাল ইনকামটাকে করতে পারি, এবং কি কি কনসেপ্টস গুলো আছে এখানে। কনসেপ্ট যদি বলা হয় থাকে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্টস অফ ন্যাশনাল ইনকাম, তখন তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট এক্সপ্লেন করতে হবে। এবং অনেক সময় পার্থক্যটাও বলা হয়ে থাকে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন জিডিপি এন্ড জিএনপি, হয়তো 3-4 মার্ক থাকলো, সাথে থাকলো ওই প্রশ্নগুলো। তো এটাই ছিল আমার আজকের যে ক্লাস। আমরা কি আজকে একটু পড়াবো? ক্লাস আছে তোমাদের পরে আরো? না ম্যাম, আর ক্লাস আর পড়ায় না ম্যাম, এইটুকুই আগে মাথায় ঢুকুক। আচ্ছা ঠিক আছে, আমি লেকচার নোটটা একটু মডিফাই করে একটু ডিটেইলস করে তোমাদের দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে ম্যাম। ম্যাম ম্যাম। আগের ক্লাসের লেকচারটা। আগেরটা দিয়ে দিছি আমি, এই মাত্র পাঠাচ্ছি, দেখো পাইছি কিনা। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট ক্লাস মনে হয় বুধবার 10টায়, তাই না? জি ম্যাম। বুধবার 10টায় আমি নিব একটা, আর বুধবার 10টায় কি কত তারিখ? 30 তারিখ। তারপর যদি তোমরা করতে চাও আমি শনিবার নিতে পারি, কারণ যেহেতু আমাদের সিলেবাসটা এখনো শেষ হয়নি, কারণ পরে তোমাদের নতুন ক্লাস শুরু হয়ে যাবে আবার 3 তারিখ থেকে। ঠিক আছে, শনিবারে তোমাদের আমি ইকোনমিক্স বেসিক। হ্যাঁ বলো। আমরা বাইরের দেশ থেকে আমাদের দেশ প্লিজ তোমরা চট করে ওই যে চ্যাট বক্সে এটা দাও, এই যে কি জানি বলে আইডি। আইডি। তোমরা কি দিছো কেউ কেউ? ম্যাম, হ্যাঁ বলো। আনডিস্ট্রিবিউটেড প্রফিট বলতে কি বুঝাচ্ছিলেন? পার্সোনাল ইনকাম। আনডিস্ট্রিবিউটেড প্রফিট যেটা প্রফিটটা ডিস্ট্রিবিউট করা হয়নি। ফর এক্সাম্পল তোমার ফার্মের যে টোটাল রেভিনিউ আমরা যেটা বললাম, সেটা যদি থেকে তুমি টোটাল এটা সবাইকে না দাও, তোমার ফার্মের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, সেক্ষেত্রে সেটা হবে আনডিস্ট্রিবিউটেড প্রফিট। ম্যাম, প্রফিট আর ডিভিডেন্ড কি এক বিষয়? ম্যাম না, হ্যাঁ ম্যাম, একটা ফার্মে যদি একটা ম্যানেজার রাখলেই আমার এনাফ, কিন্তু এখানে যদি আমি 2টা ম্যানেজার রাখি তাহলে এক্সট্রা যে ম্যানেজার রাখলাম ওই এক্সট্রা ম্যানেজারের বেতন কি আনডিস্ট্রিবিউটেড প্রফিটের মধ্যে পড়বে? না, তুমি আমার কথাটা বুঝতে পারো না। আনডিস্ট্রিবিউটেড মানে প্রফিট মানে কোনো কাউকেই দাও নাই তুমি, সেটা ম্যানেজার একটা হোক বা 100টা হোক, সেটা তোমার বিষয়। যদি বড় হয় তুমি আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে যেটা দেওয়া হয়নি, আমরা যেটা গ্রস যেটা বলবো সেটার মধ্যে সব থাকবে, মানে সবার অংশটাই থাকবে গ্রস ন্যাশনাল ইনকাম। কিন্তু ওইটা থেকে যখন তুমি আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ট্যাক্স ফ্যাক্স সব বাদ দাও, তখন সেটা হবে নেট। নেট কথাটা মানে হচ্ছে সবকিছু বাদ দেওয়ার পরে তুমি কিংবা বিভিন্ন সুপার মলগুলোতে তখন তোমরা দেখবা লিস্টের মধ্যে দেওয়া থাকে নেট ওয়েট। নেট ওয়েট মানে কি? তোমার ওই যে প্যাকেটের ওয়েটটা বাদ দিয়ে ভিতরে যতটুকু ওয়েট হবে সেটা নেট প্রাইস। মানে কি? তোমার সবকিছু বাদ দিয়ে যেটা প্রাইস সেটা, বুঝতে পারছো? গ্রস কথাটার মানে হচ্ছে এটার মধ্যে সবকিছু থাকবে, আর নেট কথাটার মানে হচ্ছে